সিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো জুলাই অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে গতকাল জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যে প্রতিবেদন দিয়েছে সেটি নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত জনাব হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যে আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে জাতিসংঘের যে প্রতিবেদন দিল সেই প্রতিবেদনের মূল্যায়ন আপনার কাছে জানতে চাচ্ছি, কেমন হলো প্রতিবেদন? এটা কয়েকটা বিষয় বলবো। একটা হচ্ছে যে এটা একটা বস্তুনিষ্ঠ প্রতিবেদন বলেই আমার কাছে মনে হয়েছে। এক নম্বর, তার কারণ হলো যে তারা যথেষ্ট তথ্য উপাত্ত খোঁজ করে সেগুলোকে যাচাই বাছাই করে তারপরেই তারা একটা সিদ্ধান্তে এসে প্রতিবেদনটা তৈরি করে। আর দ্বিতীয় যে জায়গাটা দেখছি সেটা হচ্ছে যে এটাকে আমার কাছে খুব ব্যালেন্সড মনে হচ্ছে, ভারসাম্য সম্পন্ন একটা রিপোর্ট। তার কারণ তারা যেমন জুলাই আগস্টের গণ আন্দোলনের সময়কালীন মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকার লঙ্ঘন এর মতো ঘটনাগুলি ঘটেছে, তারা তার আগে যেগুলো হয়েছে আয়নাঘর থেকে বা বিভিন্ন রাজনৈতিক দল এবং সংস্থা এবং সরকার তারা যে অত্যমা সাধারণ মানুষের উপর যে ধরনের মানবাধিকারের লঙ্ঘনের মতো ঘটনাগুলো ঘটিয়েছে সেগুলোর কথা তারা উল্লেখ করেছে এবং দায় নির্ধারণ করেছে এগুলো যে কারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন, সেই সংগঠনগুলো বলেন, সেটা রাজনৈতিক বলেন, সরকারি বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে বলেন, এই সবগুলো বিষয়কে কিন্তু তারা চিহ্নিত করে। সাথে সাথে তারা যেটা বলেছে যে 5ই অগস্টের পরে যে সহিংসতাটা হয়েছে সেটাও কিন্তু তারা বলেছে। তো কাজেই এখানে আমার কাছে মনে হয়েছে যে তারা পুরো বিষয়টাকে অনেকটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে নিরপেক্ষ ভাবে তারা বুঝবার চেষ্টা করেছে এবং তাদের কাছে যেসব তথ্য উপাত্ত এসেছে সেগুলোকে তারা ভারসাম্যমূলক ভাবে এবং যাতে কোনো পক্ষপাত পুষ্টতা না থাকে সেই বিবেচনায় নিয়ে তারা পূর্বাপর সমস্ত ঘটনাগুলো তারা বিশ্লেষণ করে তারা একটা সিদ্ধান্তে এসেছে। তৃতীয় যে জায়গাটা আমার কাছে মনে হচ্ছে, তারা শুধু সমস্যাটাকে চিহ্নিত করেননি যেখানে কি হয়েছিল, মানবতা বিরোধী কর্মকাণ্ড বা মানবাধিকার লঙ্ঘন যে বড় রকমের হয়েছে এখানে, আর সেগুলো চরিত্রটা তারা উন্মোচন করেছেন। সাথে সাথে কিন্তু তারা এগুলো সমাধানের জন্য কি করা যায় এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, অর্থাৎ নাগরিকদের অধিকার সংরক্ষণ করা যায়, একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায়, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা। এবং এই যে আন্দোলনটা হলো তার কারণ হিসেবে তারা দেখেছে শুধুমাত্র যে তরুণ প্রজন্ম কোটার জন্য আন্দোলন করে তা নয়, বড় একটা জনগোষ্ঠী বহুকাল ধরে বহুদিন ধরে বঞ্চনার শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে। এই কারণেই কিন্তু ব্যাপক জনগোষ্ঠী তরুণ প্রজন্ম বা ছাত্রদের সাথে এসে অত্যাচারী একটা স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো কাজেই এই সামগ্রিক বিবেচনাগুলো যদি আমি দেখি তাহলে আমার কাছে মনে হয়েছে যে একটা বস্তুনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ এবং খুবই একটা বলা যায় যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক মানের দলিল তারা তৈরি করেছে। এখন আমাদের উপর দায়িত্ব আমরা এই দলিলের তাদের সুপারিশমালা কিভাবে এটাকে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, কত দূর পর্যন্ত ব্যবহার করব, সেগুলো আমাদের উপর নির্ভর করবে। তাদের উপর যে সরকার, অন্তর্বর্তী সরকার তাদের কাছে অনুরোধ করেছিল সেই অনুরোধ আমার বিবেচনা তারা তাদের পূর্ণাঙ্গ দায়িত্বটাই সুষ্ঠুভাবে পালন করেছে, এটাই আমার ব্যক্তিগত। আচ্ছা, একটা বিষয় যদি আপনি যেহেতু বললেন দায়ের বিষয়ে প্রতিবেদনে কিন্তু খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তৎকালীন যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার নিয়ন্ত্রণাধীন যে গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী, তারা আসলে নির্বিচারে গুলি করেছে, নির্যাতন করেছে, আটক করেছে এই বিষয়গুলো। তো সেক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদন শেখ হাসিনাকে এবং অন্যদের প্রত্যার্পণের বিষয়ে ভারতের উপর কতটা নৈতিক চাপ সৃষ্টি করবে বলে আপনি মনে করেন? এক ধরনের নৈতিক চাপ সৃষ্টি করবেই। তার কারণ হচ্ছে যে এটা এখন আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ করলো যে এখানে গত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে বা সাংগঠনিক পর্যায়ে, সরকারি পর্যায়ে, সকল পর্যায়ের লোকজন এই অত্যাচারের সাথে
নিপীড়নের সাথে যুক্ত ছিল। কাজেই এই ধরনের একটা রিপোর্ট আন্তর্জাতিক, যারাই আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য, তাদের সকলের কাছেই একটা বার্তা, কিন্তু যে এখানে একটা বড় ধরনের অন্যায় হয়েছে। তো ভারত যদি এতদিন ধরে তারা বলছিল যে গণতন্ত্র চলছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল বলে তারা আওয়ামী লীগ সরকারের সমর্থনে দাঁড়িয়েছিল, এখন তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে তারা যে সরকারটার পেছনে দাঁড়িয়েছিল সেই সরকারটা একটা নিপীড়নমূলক সরকার ছিল। তখন যারা নেতৃত্বে ছিলেন তারা বড় ধরনের অন্যায়, অবিচার এবং অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিলেন। তো তাতে করে এখন ভারত সরকারের একটা নৈতিকভাবে দায় তাদের উপর বর্তায় যে যারা এর সাথে যুক্ত, যাদের অপরাধ মোটামুটি ভাবে এখন প্রমাণিত, এবং সেই প্রমাণিত ব্যক্তিদের যদি বাংলাদেশ ফেরত চায় তার বিচার কার্যে তাদেরকে নিয়ে যাবার জন্য, তখন তার বিপক্ষে দাঁড়ানো কিন্তু নৈতিকভাবে ভারতের জন্য কষ্টসাধ্য হবে। তবে সেটা বলার পরেও যে কথাটা বলতে হবে যে এখানে তিনটা বিষয় জড়িত আছে। একটা হচ্ছে আইনি বিষয়, একটা হচ্ছে অপরাধ, একটা হচ্ছে আইনি প্রক্রিয়া, আর একটা হচ্ছে রাজনৈতিক বিবেচনা। তো কাজে এটাও মনে রাখতে হবে যাদের কথা আমরা বলছি, যাদেরকে আমরা চাইছি বা চাইব, তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তি, এবং এখানে ভারতের রাষ্ট্রীয় স্বার্থ জড়িত ছিল, এখনো আছে, ভবিষ্যতে হতে থাকবে। তো সেখানে আইনি অপরাধ, আইনি প্রক্রিয়ার বাইরেও একটা রাজনৈতিক বিবেচনা কিন্তু একেবারে অবজ্ঞা করা যায় না। তো কাজেই তারা ফেরত দেবেন কিনা সেটা অনেকগুলো বিবেচনা তাদের উপরই থাকবে। কিন্তু নিশ্চিতভাবে এটা বলা যায় যে এই রিপোর্টটা বেরোবার পরে তাদের দিক থেকে একটা নৈতিক ভাবে তাদের দায় বর্তায় তাদের উপর, যে যারা এর সাথে সংশ্লিষ্ট, যারা এই অপরাধ করেছে তাদেরকে বিচারে মুখোমুখি চার করাতে তাদের দিক থেকে যতটা সহায়তা দেওয়ার দরকার সেটা দেওয়া উচিত। এই রিপোর্টের পরে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের উপর কি আন্তর্জাতিক একটি চাপও তৈরি হলো? সেটা তো হবেই, তার কারণ হচ্ছে যে এখন তো প্রমাণিত হলো যে তারা বেআইনি ভাবে শুধু কাজ করেনি, তার অপরাধমূলক কাজের সাথে সংশ্লিষ্ট ছিল। তাই সেটা যে কোনো সাধারণ মানুষ তো এই সিদ্ধান্তেই আসবে যে এই অপরাধের সাথে যারা যুক্ত ছিল তারা একক না সামষ্টিক ভাবে তাদের একটা সংশ্লিষ্টতা ছিল। তো সেটা হলে তো দেশীয় ভাবে, আন্তর্জাতিকভাবে সর্বত্রই এই ধরনের ধারণা আপনি যেমনটা বলছিলেন এটা আসা তো খুব স্বাভাবিক। অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে কি করতে পারে এখন, মানে তাদের পদক্ষেপগুলো কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? ইতিমধ্যে তো সরকার কিছু কিছু উদ্যোগ নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, যেমন ধরেন আইসিটিটা চলছে, বিচার কার্য চলছে। তো সেখানে আমার ধারণা এই রিপোর্টটার তথ্যপাত্র সহায়ক ভূমিকা পালন করবে। এটা একটা আইনি দিক থেকে। দ্বিতীয় যেটা বলছিলেন যে এতদিন এই সরকারটার বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার ছিল, যেটা একটা ষড়যন্ত্রের ফসল। তো সেই দিক থেকে এই রিপোর্টের মাধ্যমে তো মোটামুটি প্রমাণিত যে এখানে গত আন্দোলনটা একটা অপরাধ প্রক্রিয়াকে প্রতিহত করার জন্য সেটা আন্দোলনটা হয়েছে, এবং সেটা জনগণের বড় ধরনের সমর্থন ছিল, এবং সেই সমর্থনের ভিত্তিতেই বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসছে, দায়িত্ব নিয়েছে এবং ক্ষমতায় আসছে। তো সেই ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভিত্তিটা শক্তিশালী করতে সহায়তা করবে। এখন তারা অনেকটা রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা, অথবা আমি বলবো যে নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের বিষয়, যে এরা এই রিপোর্টে অনেকগুলো সংস্থার অপরাধের সাথে সংশ্লিষ্টতার কথা বলেছে। এখন সরকার সেই সংস্থাগুলোকে দায়বদ্ধতায় আনতে ইচ্ছা করলে কাজ করতে পারে। একই সাথে আমি এটাও বলবো যে সংস্থাগুলোর কথা উল্লেখ করা হয়েছে, যারা অপরাধের সাথে যুক্ত ছিলেন বলে বলা হয়েছে, তাদের নিজেদের উপরও দায় আছে, তারা নিজেরাও নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য উদ্যোগী হওয়া প্রয়োজন। তার কারণ এর সাথে বাংলাদেশের ভাবমূর্তি যুক্ত। তারা কিন্তু বলেছে যে যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন তারা আগামীতে জাতিসংঘ শান্তি মিশনে যাওয়ার ব্যাপারে অধিকতর স্ক্রিনিং করা হোক। তো সেটা তো বাংলাদেশের ভাবমূর্তির সাথে যুক্ত, জাতীয় ভাবমূর্তির সাথে যুক্ত। তো সেই ক্ষেত্রেও আমি মনে করি সংশ্লিষ্ট পর্যায়ে সেটা সরকারেরই অংশ, বিভিন্ন অংশ, তারা ওই বিষয়গুলি বিবেচনা নিতেন এবং সরকার তাদেরকে মনে করিয়ে দিতে পারে যে এটা কিন্তু তোমাদের দায়, এবং এই দায়টা যদি
নির্বাহ না হয় তাহলে কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজে আমি মনে করি জাতীয় স্বার্থে, বাংলাদেশের ভাবমূর্তির সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের একটা গণতান্ত্রিক দেশ তৈরির যে দায়বদ্ধতাটা আছে আমাদের জনগণ সহ, সেই দিকের মাথায় রেখে সরকারি পর্যায়ে যেটুকু উদ্যোগ নেওয়া দরকার সরকার সেগুলো হয়তো নেবে। আপনার সবশেষ কোনো মন্তব্য থাকলে জানতে চাচ্ছি। আমি বলবো যে এটা আমাদের জন্য একটা অসাধারণ একটা কাজ তারা করেছে এই প্রতিবেদনটা। কারণ বাংলাদেশে আমার গত 53-54 বছরে আমি এইরকম একটা বস্তুনিষ্ঠ, তথ্যবহুল, ভারসাম্যপূর্ণ রিপোর্ট, বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপার আমি দেখিনি। তো সেই জন্য আমি মনে করি এটা সকলের জন্যই একটা সতর্কবার্তা যদি বলেন অথবা পথরেখা যদি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করা এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা হলে কি পরিণতি হতে পারে সেই শিক্ষাটাও নেওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।